এসআইআর বিজেপির জন্য বুমেরাং হবে না তো? এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো। ভোটার তালিকা বিনে বঙ্গ বিজেপির মুখে এখন আর অন্য কোনো গীত নেই। ভাবটা এমন যে এসআইআর সম্পন্ন হলেই বিজেপির আর কোনো সংগঠন লাগবে না, যোগ্য প্রার্থীর প্রয়োজন হবে না, অনুগামী সমর্থকদেরও দরকার নেই, অনায়াসেই বাংলা দখল হয়ে যাবে এসআইআর হলে, এসআইআর সম্পন্ন হলে। ফি বছর বসন্ত আসার মতো ভোট পর্ব এলেই নরেন্দ্র মোদী, অমিত শাহদের ঝাঁ চকচকে ধুলো ওড়ানো কপ্টার নামার হেলিপ্যাড খুঁজতে হন্যে হতে হবে না জেলায় জেলায়। এসআইআর ম্যাজিকেই আপাতত গদি দখলের মেড ইজি বঙ্গ দলের কেউ হুঙ্কার ছাড়ছেন 7.5 কোটির তালিকা থেকে 90 লক্ষ নাম বাদ যাবে, কেউ বলছেন কোটি ছাড়িয়ে যাবে সংখ্যাটা, 1 কোটিরও বেশি ভোটার বাদ যাবে ভোটার তালিকা থেকে। একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে প্ররোচনারও অন্ত নেই, যেন নির্বাচন কমিশন নয়, এসআইআর করার দায়িত্বে রয়েছেন বঙ্গ বিজেপির কেষ্টবিষ্টুরাই। বিজ্ঞপ্তি জারির আগেই বাছাই করা সীমান্ত জেলায় একটা ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে সংখ্যালঘুদের জন্য। এর সঙ্গেই যুক্ত হচ্ছে সিএএ শিবির। বিজেপির রাজ্য সভাপতি বদল করতে লেগেছে 8 মাস, শেষে একজনকে কোনো রকমে খাড়া করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে। রাজ্য কমিটি এখনও 20 বাঁও জলে। ওসবে মন না দিয়ে বিজেপি করছে কি না, জেলায় জেলায় 70,000 নাগরিকত্ব প্রদান মানে সিএ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্য একটাই, প্রথমে নাম বাদ দেওয়ার ভয় দেখাও এবং তারপর নাগরিকত্বের টোপ দিয়ে উদ্বেগ কাটাও। বাজারি বাংলায় যাকে বলে রাবড়ি প্রসেস। শেষে ঠান্ডা আঁচে নামিয়ে ক্ষমতা দখলের নিটোল কিস্সা পোড় খাওয়া অমিতজির। এরপরেও এসআইআরকে শুধু একটা নিছক প্রশাসনিক প্রক্রিয়া বলবেন না চক্রান্ত বলবেন? কত নাম বাদ যাবে তা বিজেপি নেতারা আগাম হাঁকছেন কোন আক্কেলে বলুন তো? বিজেপি আর নির্বাচন কমিশন মোদি জমানায় সমার্থক না একে অন্যের পরিপূরক? অপদার্থ বঙ্গ বিজেপির এসআইআর আহ্লাদে কিন্তু ক্রমেই তীব্র হচ্ছে এই সন্দেহটা। ইতিমধ্যেই বিহারে 68 লক্ষ বাদ দিয়ে 21 লক্ষ নতুন নাম সংযুক্ত হয়েছে তালিকায়। 7,89 লাখ থেকে কমে 7,42 লক্ষ দাঁড়িয়েছে মোট ভোটার সংখ্যা। এত কিছু করেও বিহারে কি খুব স্বস্তিতে আছে বিজেপি? না, সকাল সন্ধে ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে কিন্তু এনডিএ। একটা বিষয় প্রায় নিশ্চিত, বিহারে এবারও ফল হবে কিন্তু ত্রিশঙ্কু। নীতিশের জেডিইউ এর আসন অনেকটা কমবে, পাল্লা ভারী লালু পুত্র তেজস্বী যাদবেরই। এই অবস্থায় ক্ষমতা ধরে রাখা বেশ কঠিন বুঝেই আগাম মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা থেকে বিরত থাকছেন মোদি, অমিত শাহরা। টানা 2 দশকের মুখ্যমন্ত্রীর নাম নিতেও এত অস্বস্তি কিসের? কোনো বিপদ সংকেত? বিজেপি তাকে আবার মুখ্যমন্ত্রী করতে না পারলে সুযোগ সন্ধানী নীতিশ কুমার পাল তুলে আবার যে ইন্ডিয়া জোটেই নাম লেখাবেন তাতে কিন্তু বিশেষ সন্দেহ নেই। আর বাংলায় দুহাত ভরা সরকার বিরোধী ইস্যু, কিন্তু বিরোধীরা তবু আত্মবিশ্বাসী নন। 21-এর ভোটের মতো নতুন করে বড় একটা কেউ আর দল বদলু হতে আগ্রহী নন। উল্টে উত্তরবঙ্গেও পদ্ম শিবির ভাঙছে। এত কিছুর পরও রাজ্য জুড়ে তৃণমূলে ঘর ওয়াপসির পালে কিন্তু হাওয়া। 5 বছর আগের মতো এজেন্সি দিয়ে ভয় দেখানো এবং পদ্ম শিবিরে লোক টানার দিন কিন্তু শেষ। আসলে একই অস্ত্র তো বারবার প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল মেলে না। ঘটা করে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানও ডাহা ফ্লপ। অতঃপর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নাগরিকত্বের খুঁড়োর কল ঝুলিয়ে ভোট বৈতরণী পার করার কৌশলকে সামনে রেখেই এগোতে চাইছে বাইরে থেকে আসা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী BL সন্তোষ, সুনীল বনশাল এবং অমিত মালব্যরা। এই বহিরাগত থিঙ্ক ট্যাঙ্ক এবং আগমার্কা দল বদলু এবং মেরুকরণ বাদ দিলে এই রাজ্যে বিজেপি আজও কিন্তু আঁতুড় ঘরে।
এত কাঠ খড় পুড়িয়ে যিনি সভাপতির আসনে বসেছেন, তার সিদ্ধান্ত নেওয়ারও কোনো ক্ষমতা নেই। কতটুকু ক্ষমতা তার? পুরনো বসে যাওয়াদের ফেরানোর চেয়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাতেই বরং তার নিরাপদ আশ্রয়। ২১-এর তুলনায় বঙ্গ বিজেপিতে অনৈক্য এবং নেতৃত্বের মধ্যে রেষারেষি আরও চরমে। দলের সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অজ্ঞাত কারণে কোনো অনুষ্ঠানে ডাক পান না। ব্রাত্য দিলীপ ঘোষের সবচেয়ে বড় অপরাধ বোধ হয় তিনি তৃণমূল থেকে কোনো ধান্দায় বিজেপিতে যোগ দেননি, আগাগোড়া সংঘ পরিবারের বিশ্বস্ত সৈনিকই থেকে গিয়েছেন। এটাই হয়তো তার অপরাধ। নির্বাচনের ৬ মাস আগে সংগঠন কতটা তৈরি, লক্ষাধিক বুথের সর্বত্র প্রয়োজনীয় লোক লস্কর আছে কিনা সেদিকে খুব নজর আছে বলে মনে হচ্ছে না বিজেপির। রাজ্যের সমস্ত ব্লকে দল বদলুদের বাদ দিয়ে নিজ ক্ষমতায় বঙ্গ বিজেপির পক্ষে সকাল সন্ধে মিটিং মিছিল করার সাংগঠনিক শক্তি কতটা তৈরি, ভোটের সকালে রাস্তায় সর্বত্র দলের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়বে কিনা সেদিকে নজর দেওয়ার বদলে একটাই লক্ষ্য, ভোটার তালিকাটা কেটে গোল পোস্টটাকেই পকেটে পুরে নাও, ব্যাস, অতঃপর ইচ্ছে মতো গোল দাও। কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে মাঠের ভিতরে এবং বাইরে বাঁশি বাজানোর লোক তো মজুতি আছে। অমিত শাহদের একান্ত অনুগত এবং বিশ্বস্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী এবং অমিত শাহের বশংবদ স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকেই ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির হুমকিও জারি রয়েছে সমানে। বিহারে মাত্র ২ দফায় ২৪৩টা আসনে নির্বাচন হচ্ছে, অথচ বাংলায় ১০ কিংবা তারও বেশি দফায় ভোট এবারেও মনে হয় নিশ্চিত। যদি অলিম্পিক্স প্রতিযোগিতার আগে কোনো কুস্তিগির নিজেকে তৈরি রাখার বদলে বিপক্ষের স্বাস্থ্যহানির ফন্দি আঁটেন এবং প্রতিযোগিতা শুরু হতেই প্রতিদ্বন্দ্বীকে নানা মতলবে ডিসকোয়ালিফাই করে জয়ের খোয়াব দেখেন, তাহলে বলতেই হবে পুরো প্রক্রিয়াটা উদ্দেশ্য প্রণোদিত। স্বভাবতই প্রশ্ন উঠছে, বাংলার ভোটের আগে এসআইআর স্রেফ একটা প্রক্রিয়া না চক্রান্ত? কারণ রাজ্যের প্রধান বিরোধী দল জেলায় জেলায় প্রায় অস্তিত্বহীন সংগঠনকে ঢেলে সাজানোর বদলে ক্রমাগত তাদের কাজকর্মকে ভোটার তালিকার সংশোধনে সীমাবদ্ধ করে তুলছে। এর একটাই কারণ, সংগঠন ঘুমিয়ে কিছুতেই তাকে জাগানো যাচ্ছে না। কেউ তো ভোটার তালিকা সংশোধনের বিরোধী নন, তালিকায় মৃত ভোটারের নাম থাকুক তাও তো কেউ নিশ্চয়ই চায় না। একই সঙ্গে ২ জায়গায় যাদের নাম রয়েছে তাও তো বর্জনীয়। কিন্তু ২১-এ কেন্দ্রীয় এজেন্সি নামিয়ে এবং দল ভাঙার পরও যেমন তৃণমূলকে পর্যদস্ত করা দূরে থাক, গায়ে একটা আঁচড় কাটাও যায়নি বা হয়নি, এবারেও যদি পরিণাম তাই হয় তখন কি বলবেন? এসআইআর ফ্লপ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফ্লপ। ইতিমধ্যেই সিংহভাগ জেলায় ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২০০২ সালের তালিকার সঙ্গে মাত্র ৫৪% মিল পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি মিল পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে ৬৮%, আর সবচেয়ে কম মিল পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা ৪২%, পশ্চিম বর্ধমান ৪০%, নদিয়া ৫২% এবং দক্ষিণ ২৪ পরগনা ৫০%। অর্থাৎ বহু জেলাতেই অর্ধেক ভোটারকে নাম ধরে রাখতে প্রয়োজনীয় কাগজ দেখাতে হবে। প্রক্রিয়াটা খুব সহজ নয়। আর যদি গোটা তালিকাটাই ভুলে ভরা হবে তাহলে তো ধরে নিতে হবে যে গত বছরের লোকসভা ভোটের ফলও তাহলে ঠিক ছিল না। তার মানে বিজেপি যে ২৪০টা আসনে জেতার সুবাদে দিল্লিতে ছড়ি ঘোরাচ্ছে সেটাও তো তাহলে সম্পূর্ণ মিথ্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? কেন্দ্রে বিজেপির আসন যদি সেক্ষেত্রে ২৪০ থেকে আরও ৪০টা কমে যেত, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া কিন্তু স্বপ্নই থেকে যেত নরেন্দ্র মোদীজির। একথা কি মোদীজি মানবেন না? কিংবা দিল্লি এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফল, রাহুল গান্ধীর যাবতীয় অভিযোগ খণ্ডন করার সময় বলা হবে ভোটার তালিকা ১০০% নির্ভুল, আর বাংলায় ভোট এলেই বলা হবে ভোটার তালিকাটাকেই আমূল বদলে দিতে হবে, সব ভুয়ো ভোটারে ভর্তি হয়ে আছে। এই দুমুখ নীতি কতদিন চলবে? ঝোলা থেকে বেড়াল কিন্তু ক্রমেই বেরিয়ে পড়ছে। বাংলার উৎসব মরশুম প্রায় শেষ। জগদ্ধাত্রী পুজো কাটলেই এসআইআর পার্বণের শুরু।
রাজ্যে একটা সমান্তরাল রাজনৈতিক অর্থনীতি পরের 6 মাস সচল থাকবে কিন্তু বলাই যায়। এটাকেই বলে নির্বাচনী অর্থনীতি। নেতাদের এক জেলা থেকে আরেক জেলা অন্যত্র চলাচল বেড়ে যায়, বিস্তর হেলিকপ্টার ওড়ে, সকাল বিকেল মঞ্চ বাঁধা হয়, সভা পিছু ডজন ডজন মাইক লাগে, লাইটওয়ালার পকেটে 2 পয়সা আসে, গাড়ি ভাড়া, দেওয়াল লিখন, ফেস্টুন, ব্যানার টাঙানো তো আছেই। এরই নাম তো ভোটযোগ্য। কিন্তু 21-এর মতো এবারও বঙ্গ বিজেপির কর্তারা চোখে ঠুলি পরে বসে আছেন। দেখে শুনে মনে হচ্ছে যা নাম বাদ যাবে সবই সংখ্যালঘুদের, মানে মুসলমানদের। একজনও বেআইনি হিন্দু অনুপ্রবেশকারী নেই। একাধিক বিজেপি বিধায়ক বলতে শুরু করেছেন সীমান্ত জেলায় ইতিমধ্যেই এসআইআর বিরোধী একটা মনোভাব তৈরি হতে শুরু করেছে। লোকে বলছে এরা 100 দিনের কাজ বন্ধ করেছে, আবাসের টাকা আসা লাটে তুলেছে, বাংলার 2.5 লক্ষ কোটি টাকা বকেয়া এবার 1 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। এমন বাংলা এবং বাঙালি বিরোধী দলকে রাজ্যেই ক্ষমতায় আনবেন? গেরুয়া নেতাদের মনেও ক্রমেই এই আশঙ্কা চেপে বসছে যে শেষে এসআইআর বুমেরাং হয়ে 21-এর অর্ধেক আসনে বিজেপিকে বেঁধে ফেলবে না তো? সেটাই চিন্তা, সেটাই আশঙ্কা, সেটাই ভয়। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মন্দ লেগে থাকলে অবশ্যই তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনাদের সেই তথ্যযুক্ত মন্তব্য অবশ্যই মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।